যে সমঝোতার রাস্তা শুরু করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন মহা উৎসব হবে। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্য সংস্কার প্রয়োজন, আর সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে। আতিকুর রহমান তিতাসের আরো তথ্য। দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সবার সাফল্য হোক। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। যখন ঐকমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কি জিনিস, সদস্যরাও জানেন না এটা কি জিনিস। আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড, আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি। তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ভালো। স্বৈরাচার যাতে আর না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ সংস্কারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। এত ত্যাগ সার্থক তখনই হবে যদি গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পায়। জাতির সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংস্কার এবং বিচার পাশাপাশি চলবে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো শর্তের উপর নির্বাচনকে জড়িয়ে ফেলা উচিত হবে না। নির্বাচনে কোনো বাধা আসলে দেশ জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের মধ্যে মত পার্থক্য নেই। তবে দলগুলোর প্রতিনিধিরা বলছেন, সে নির্বাচন হতে হবে জুলাই সনদের আইন ভিত্তির মধ্য দিয়ে। এস এম আরভি জানাচ্ছেন বাকিটুকু। জুলাই সনদের চূড়ান্ত অনুমোদন দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা। তবে এই সনদ বাস্তবায়ন করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে তা নিশ্চিত করতে হবে বলেও জানায় দলগুলো। মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমি তার সাথে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসবমুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় সবগুলো রাজনৈতিক দল, তবে সে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে বলে জানান নেতারা। যা কিছু বাস্তবায়ন না করা হলে সামনের বাংলাদেশ আবার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফ্যাসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। আমরা মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। এখন যদি দলগুলো ছাড় না দিয়ে আমরা যদি এখনো পর্যন্ত ভিন্ন মত পোষণ করি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ ঠিকই আবার ফিরে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে রাজনৈতিক দলগুলো। 2 দিনের জন্য আগামী সোমবার
পরশু মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার আবার বৈঠক বসবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে 2 ঘণ্টার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। এদিকে দীর্ঘ 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার 4:22 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। অতীত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার, সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। অন্যও একই জায়গায় একমত পোষণ করছেন। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে টানা কয়েকদিনের উত্তেজনা অবরোধ কর্মসূচির পর অবশেষে সন্ধ্যায় অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি বক্তব্য এবং দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের জরুরি সংবাদ সম্মেলনের পর আন্দোলনকারীরা অবরোধ থেকে সরে আসার ঘোষণা দেন। তবে তাদের অভিযোগ, আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ক্ষোভ প্রকাশ করে এবং ঘোষণা দেয় সোমবার সকাল থেকে তারা আবারও অবরোধে নামবেন। উল্লেখ্য, আসন পুনর্বিন্যাসে ভাঙ্গার আলগী ও হামিদ ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে গত কয়েকদিন ধরে স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছে। এদিকে পাবনার বেড়া উপজেলার একাংশকে আবার সংযুক্ত করে পাবনা 1 সাথিয়া বেড়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে স্থানীয়রা। সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়ার বাসিন্দারা। এতে বেড়া পৌর এলাকার যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। হরতাল সমর্থকরা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা 1 আসনের আসনকে ভাগ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সাথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা ছিল দিনভর। চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জেলার 9টি উপজেলাতেও কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আগামী 3 দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালন হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলবে। তবে এই সময় শহরের দোকানপাট খোলা থাকবে, শহরের ভিতরে 3 চাকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। তবে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারবে না, মহাসড়কে থাকবে অবরোধ। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে সরকার। বিশেষ করে বয়স্ক ও নারী কারাবন্দীদের এই সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে এ কথা জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা আছে বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্ম তাদের 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি,
ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে, বাট আবার কতগুলি স্পেসিফিক আছে তার বয়সটা কত ওটাও দেখতে হবে। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনীর যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে কারো কোনো অভিযোগ নাই এবং আমাদের কোনো প্রস্তুতির কোনো অভাব ছিল না। ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন করতে যা যা দরকার সরকার সবই করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার যেন পবিত্রতা রক্ষা হয় এই জন্য আমরা সব ব্যবস্থা করব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গত বছর 5ই আগস্ট আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সামনের রাস্তায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে 5 জন নিহত অবস্থায় এবং 1 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানে, পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এইভাবে নির্মম পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল 5টা 11 মিনিট 48 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.9। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 6 দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীন এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আতিকুর রহমান তিতাসের আরও একটি প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের কি ভূমিকা হবে তা নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া ডাকসুর যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন তাদের নামও ঘোষণা করা হয়। সকালে ঢাবি উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সহ পরিষদের অন্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতোই এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানান তিনি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের মতামত শোনার চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পরে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, যেই মতেরই হোক না কেন সব শিক্ষার্থীদের জন্য কাজ করা হবে। সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে।
ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রের কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। যেহেতু সেক্রেটারিয়েট বোর্ডই আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বোর্ড থেকে একজন নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 16টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের হওয়ায় প্রমাণ হয় সরকারের একটি অংশ তাদের পৃষ্ঠপোষকতা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত নেতার প্রেসে ব্যালট পেপার ছাপানো হয়েছে। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন দলটির নেতারা। থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে 30 কার্য দিবস সেই কমিশনের মেয়াদ দেয়, তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে, এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে। এবারে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 685 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রবিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরী হাসপাতালগুলোতে 244 জন, চট্টগ্রাম বিভাগে 89 জন, ঢাকা বিভাগে 122 জন, বরিশাল বিভাগে 125, খুলনা বিভাগে 35 জন, রাজশাহী বিভাগে 39, ময়মনসিংহ বিভাগে 21, রংপুর বিভাগে 6 ও সিলেট বিভাগে 4 জন ভর্তি হয়েছেন। এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে। হাজারো ভক্ত ও গুণগ্রাহীকে কাটিয়ে সমাহিত হলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। পরে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মায়ের ইচ্ছা অনুযায়ী মরদেহ দাফন করতে কুষ্টিয়ায় নেওয়া হয়। শ্রদ্ধা জানিয়ে গীতিকার, নির্মাতা ও শিল্পীরা বলেছেন, তার প্রয়াণে মিউজিক ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মতো আপাদমস্তক গুণী শিল্পী পেতে কত দশক লাগবে তা জানা নেই। প্রতিবেদন ইলিয়াস মাতবরের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লোক সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। লালন কন্যা খ্যাত বরেণ্য এই শিল্পীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এদিন মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অনেকে। ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা জানান গীতিকার, নির্মাতা ও শিল্পী সহ সর্বস্তরের মানুষ। ফরিদা পারভিনের চলে যাওয়ায় সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করেন ভক্ত ও গুণগ্রাহীরা। ফরিদা পারভিন আর আমাদের মাঝে নেই। তারই অন্তর্ধান বাংলার সঙ্গীত এবং সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আমরা হয়তো আর পুষিয়ে উঠতে পারবো না। আমাদের লালন সঙ্গীতের শুদ্ধতা রক্ষা, তার প্রচার এবং প্রসারে তার যে অবদান,
সেটি অনস্বীকার্য। আজকে আমাদের বড় দায়িত্ব ওনার সমস্ত কিছু আমরা যাতে ধরে রাখতে পারি এবং ছড়িয়ে দিতে পারি। লালন সঙ্গীতে ফরিদা পারভিন যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। লালনের গানের যে অবদান তার কণ্ঠে ফুটে উঠেছে তার মতো করে কেউ পারেনি। আজকে ফরিদা পারভিনের জন্যই লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ, উনি ছাড়া কখনোই সম্ভব হতো না। ফরিদা পারভিনের উনি শুধু চলে যান নাই, উনি একটা লিগেসি রেখে গেছেন আমাদের জন্য। আমাদের উচিত হচ্ছে কি তরুণ সমাজে সেই লিগেসিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিকেলে সচিবালয়ে বাংলাদেশে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান বাণিজ্য উপদেষ্টা। ইতোমধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র এতে সন্তুষ্ট বলেও জানান তিনি। আমরা যেটা বলেছি যে আমাদের যে বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। প্রবাসের খবর। দোহায় শুরু হয়েছে জরুরি আরব ইসলামিক সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন 2 শতাধিক দেশি বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে তারা সরাসরি কভার করছেন সম্মেলনের কার্যক্রম। কাতার প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, এই মিডিয়া সেন্টারে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, লাইভ সম্প্রচারের সুবিধা, স্টুডিও, প্রেস হল ও অফিস। রবিবার সকাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ সাংবাদিকদের আগমন ঘটে। সম্মেলনটি আরব ইসলামিক সংহতি জোরদার ও যৌথ পদক্ষেপের অগ্রগতির লক্ষ্যে আয়োজিত হয়েছে। বিশ্বজুড়ে এই সম্মেলনকে ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ ও নজরদারি। প্রবাসের আরো কিছু খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বাহরাইনের রিফা এলাকায় একটি হোটেলে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রশিদ আহমদ চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ নাহার। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজিমুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের সভাপতি সৈয়দ সোরমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা মঞ্জুর আহমদ, জালালাবাদ কমিউনিটি বাহরাইনের সাবেক সভাপতি আব্দুল হামিদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি আব্দুস সাত্তার এবং ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আহাদ, সোমসু মিয়া এবং মোহাম্মদ জামাল মিয়া। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ নূর এবং হাফিজ শহীদ আহমদ। 10-এর লাঠি 1-এর বোঝা, এই মূল মন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করল প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেট ও বুচারি শপ। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসের মাস্ক ডকমিতে বাংলাদেশি মালিকানাধীন বুচারি গুলশান বিডি ক্যাশ অ্যান্ড ক্যারির মাধ্যমে প্রায় 40 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যার ফলে এর মাধ্যমে বাংলাদেশ আরও বেশি করে রেমিটেন্স পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। রুবেল রানা, ইমাম হোসাইন কয়েকজন বন্ধুর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সুপার মার্কেট ও বুচারি উদ্বোধনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে হালাল ব্যবসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবারে দৃষ্টি দিতে চেয়ে মালয়েশিয়ার দিকে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমনের মালয়েশিয়া সফর উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে বিজেপি মালয়েশিয়া শাখা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রাজধানীর কুয়ালালামপুর আমপাং জি টাওয়ারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মালয়েশিয়া বিজেপি সভাপতি ইঞ্জিনিয়ার সুমন আহমেদের সভাপতিত্বে মালয়েশিয়ার শিক্ষার্থী তিলোত্তমার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপি ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী পাশা খান। এই সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহ আলম, নজরুল ইসলাম সহ মালয়েশিয়া শাখা বিজেপির নেতা কর্মীবৃন্দ।
অনলি মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আমি রিকোয়েস্ট করব, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া যদি আমাদের পাশে থাকে, আমরা সবাই একসাথে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।